মিলে ছাটাই পঙ্গু শ্রমিক, ছেলেটা তার হকার হয়, স্কুল নেই তার সাথে নেই মাস্টারদের বকার ভয়। ধরো কথার কথা বলছি, যদি শুভেন্দু অধিকারীর জন্মদিন হয় ওটাকে তুমি শুভেন্দু অধিকারীর মূর্তিও বলে চালিয়ে দিতে পারবে। না, আমি তোরা সিরিয়াসলি বললাম, তুমি এটা আমি তুমি হাসছো কেন আমি জানি না। সময় নিয়মেই সেই চাকা ঘুরবে এবং আমাদের লড়াইয়ের ফলে সেই চাকাকে আরও জোরে ঘোরাতে হবে। যে তৃণমূল কংগ্রেস যেদিন সরকার থেকে চলে যাবে তারপরে দলটা থাকবে না, তা বলে যে 2 সপ্তাহের মধ্যে উঠে যাবে, সত্যি বিশ্বাস করো এটা আমার ধারণা তুমি ভাবতে পারোনি, অনেকেই ভাবতে পারে। যে পিসি যখন আদালতে ছুটছে, ভাইপো ঘরে বসে ফেসবুকে ভিডিও পোস্ট করছে, কিন্তু আমি বুঝতে পারছি না কাকুরি হুজুরদাররা গেল কোন মুখে। এরা কত বড় নির্লজ্জ বলে গেল। বিশ্বাস করো যে রাজ্যে যদি তৃণমূলের সরকার না থাকতো তাহলে কুণাল ঘোষ মোহনবাগানের সহসভাপতি হতো। পালাবদলের রাজ্যে একাধিক প্রশ্ন, একাধিক বিতর্ক এবং একাধিক সম্ভাবনা জায়গা। আজ যার সঙ্গে বসেছি আলাদা করে তার পরিচয় করানোর দরকার নেই। শতরূপ ঘোষের একটা অদ্ভুত একটা উইটি ব্যাপার আছে, ফলে প্রশ্ন শুরু করবো একটা মজার বিষয় দিয়ে। পরিবর্তনের ঝড় এত বইল, মেসির মূর্তিটা নড়ে গেল। মূর্তির একদিন ছিল কেন, ওটাই একটা প্রশ্ন। তবে আমার মনে হয় ওই মূর্তিটা যদি কালকে ভেঙে যায় যদি, তাহলে সেটা আমাদের জন্য খুব খারাপ লস হবে। কেননা মূর্তিটার একটা সুবিধা হচ্ছে, ধরো তুমি বহু ক্ষেত্রে ধরো মেসি কলকাতায় এসেছিল, তখন ওকে মেসির মূর্তি বলে উদ্বোধন করা হয়েছে। যদি কখনো ক্রিস্টিয়ানো রোনাল্ডো কলকাতায় আসে, ওইটাকেই একবার আবার পর্তুগালের জার্সি পরিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বলে উদ্বোধন করিয়ে দেওয়া যাবে একই মূর্তিকে। রোনাল্ডো ওটাকে দেখে নিজের মূর্তিই ভাববে। আবার মনে করো কালকে যদি মনে করো ধরো কথার কথা বলছি, যদি শুভেন্দু অধিকারীর জন্মদিন হয় ওটাকে তুমি শুভেন্দু অধিকারীর মূর্তিও বলে চালিয়ে দিতে পারবে। সুতরাং ওই একটা মূর্তি অনেক পারপাস সার্ভ করে দেবে। আশা করছি ওই মূর্তিটা আমার মনে হয় সরকার থেকে ওটাকে প্রিজার্ভ করা উচিত। কারণ ওই মূর্তিটা আমাদের অনেক কিছু, ধরো কখনো মোদি কলকাতায় এলো, ধরো রাহুল গান্ধী কখনো কলকাতায় এলো, কংগ্রেসের মনে হলো যে রাহুল গান্ধীকে দেখাবো যে আপনার জন্য আমরা, তো একদিনের জন্য মূর্তি 24 ঘন্টার জন্য সরকার থেকে ভাড়া নিল, কি যদি সুরুচি সংঘ ক্লাব থেকে ভাড়া নিল, তো 24 ঘন্টার জন্য ভাড়া নিয়ে ওটাকে সাদা টি শার্ট পরিয়ে আর ওই খাকি রঙের ট্রাউজার পরিয়ে রাহুল গান্ধী বলে দেখিয়ে দিল। রাহুল গান্ধীকে বলে দেখুন আপনার মূর্তি আছে আমাদের কলকাতায়, আপনাকে আমরা এত ভালোবাসি। রাহুল গান্ধী থেকে খুশি হয়ে চলে গেল। পরের দিন থেকে ওটা আবার মেসির মূর্তি হয়ে গেল। আবার ধরো সুজিত বোস এখন জেলে আছে, জেল থেকে তো এখন জন্মদিন পালন করতে পারবে না, সুরুচি যেরকমভাবে দাদা জন্মদিন পালন করতো, তা সুজিত বোসের জন্মদিনের দিন ওইটাকেই আবার সুজিত বোসের মূর্তি বলে ওরা চাইলে ফুলমালা দিতে পারে। সুতরাং ওই মূর্তিটা কিন্তু এমনি খারাপ না, কিন্তু ওটা ওই মূর্তিটাকে রক্ষা করা উচিত। এই কারণে তো ওকে প্রশ্নটা করা যে তুমি তোমার এই উইটি ব্যাপারটা এত আমি তোরা সিরিয়াসলি বললাম, তুমি এটা আমি তুমি হাসছো কেন আমি জানি না, আমি তো ভালো কথা তো সত্যি বললাম। এই মূর্তি প্রসঙ্গে একটা বিষয় এলো, যুব ভারতীর সামনে একটি মূর্তি, যেটা মানে ঠিক মূর্তি নয়, আধা মূর্তি আর কি, সেটাও তো সরানো হচ্ছে, মানে ভেঙে ফেলা হয়েছে দেখলাম। ওই মূর্তিটা তো আরো ভালো ছিল, ওর তো মুখটা সবার মতো দেখতে। এই মূর্তিটা, ওই মূর্তিটা কোমরের মধ্যে নেই কিছু, তো তুমি এমনি ওটা সবার বলে চালিয়ে দিতে পারো। সদরূপ একটা খুব সিরিয়াস ব্যাপার, সেটা হচ্ছে যে ফলতার ইলেকশনের পর একটা জিনিস আমরা দেখলাম, খুব চমকপ্রদ রেজাল্ট দেখেছি আমরা। সিপিএম 10 বছর পর 2-এ উঠে এলো। এই ব্যাপারটা কতটা তোমাদের অক্সিজেন দিচ্ছে? দেখো 3 থেকে 2 উঠেছি, 2 থেকে 1-এ উঠবো, দিচ্ছে তো বটেই। আমাদের একসময় 1 থেকে 2, 2 থেকে 3 হয়েছিলাম, এখন আবার 3 থেকে 2 হলাম। সুতরাং সময় নিয়মেই সেই চাকা ঘুরবে এবং আমাদের লড়াইয়ের ফলে সেই চাকাকে আরও জোরে ঘোরাতে হবে। আচ্ছা, মানে কোথাও কি এটা মনে হচ্ছে যে তৃণমূলের অনুপস্থিতি বা তৃণমূলের না থাকা এই ব্যাপারটা ধীরে ধীরে বামেরাই বিকল্প হয়ে উঠছে? 100 বার। কিন্তু তৃণমূল তুমি ভাবো, দেখো আমরা সবাই এটা বলতাম যে তৃণমূল কংগ্রেস যেদিন সরকার থেকে চলে যাবে তারপরে দলটা থাকবে না, তা বলে যে 2 সপ্তাহের মধ্যে উঠে যাবে, সত্যি বিশ্বাস করো এটা আমার ধারণা তুমি ভাবতে পারোনি, অনেকেই ভাবতে পারে এখনো। কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না রাস্তায়। কাকে দেখা যাচ্ছে বলো? আমাদেরকে নিয়ে বলতো যে সিপিএম খালি ফেসবুকে আছে আর আদালতে আছে, আর সিপিএমকে রাস্তায় দেখা যায় না। এখন দেখতে পাচ্ছ যে পিসি এখন আদালতে ছুটছে, ভাইপো ঘরে বসে ফেসবুকে ভিডিও পোস্ট করছে। আমরা এই রাস্তায় দাঁড়িয়ে যতটুকু লড়াই করার ক্ষমতা আমরা করছি। সুতরাং তো দেখতেই পাচ্ছ, আজকে দেখলাম যে ওদের শুভেন্দু অধিকারী অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করছেন, সেখানে কাকুলি হুজুরদার চলে গেছে, আরও 3-4 জন বোধহয় এমএলএ গেছে। শুভেন্দু অধিকারী বা এই সরকার যে এই বিরোধী দলের এমপি এমএলএদেরকে ডেকেছেন, আমি কিন্তু তার সমালোচনা করছি না, তারা এটা সঠিক কাজই করেছেন। যদিও এই প্রশ্ন আমাদের থাকবেই যে শুভেন্দু অধিকারীও যখন 10 বছর তৃণমূলের মন্ত্রী ছিলেন, তখন তো মেদিনীপুরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হতো সেখানেও তো উনি মঞ্চে বসে থাকতেন, কিন্তু মেদিনীপুরের বিরোধীদেরকে, যখন আমাদের ওখানে ইব্রাহিম যখন আমাদের এমএলএ ছিল, কি আমাদের আরও যারা এমএলএরা যে সময় মেদিনীপুরে থেকেছে তাদেরকে তো কখনো ডাকা হয়নি। আমাদের সেই প্রশ্ন বা সেই সমালোচনা থাকবে। বাট হ্যাভিং সেড দ্যাট, এটা ঘটনা আজকে সরকার এই যে বিরোধী দলের এমএলএদেরকে বা এমপিকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ডেকেছেন, এটাকে 100 বার স্বাগত জানাচ্ছি, এটাই হওয়া উচিত। কিন্তু আমি বুঝতে পারছি না কাকুরি হুজুরদাররা গেল কোন মুখে। এরা কত বড় নির্লজ্জ বলে গেল। কেননা এরা তো একদিন ধরে পশ্চিমবাংলা এই আইন চালু করে দিয়েছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতারা থাকবে, তবু নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবেন অন্য দল থেকে নির্বাচিত। তা বামপন্থী জনপ্রতিনিধি হতে পারে,
তা বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি যারা ছিলেন এতদিন, কংগ্রেসের যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, আইএসএফের নওশাদকে ডাকা হয়নি, এবং সেটাকে তো এই কাকলি ঘোষ দস্তিদারেরা চিরকাল জাস্টিফাই করে গেছে, বলে গেছে যে হ্যাঁ এটাই ঠিক। আমরা এও দেখেছি উত্তরবঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হচ্ছে আলিপুরদুয়ারে, অভিষেক ব্যানার্জি গভর্নমেন্টের কেউ নয়, ও ডায়মন্ড হারবারের এমপি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কেউ নয়। আলিপুরদুয়ারের যে বিজেপির যে এমএলএ এমপি আছে নির্বাচিত, তাদেরকে মিটিংয়ে ডাকা হয়নি, কিন্তু অভিষেক ব্যানার্জিকে মঞ্চে তুলে মমতা ব্যানার্জি ওকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছেন। হ্যাঁ, সুতরাং এবং এইটাকে এত বছর ধরে জাস্টিফাই করে এসছে কাকলি ঘোষ দস্তিদারেরা। সুতরাং তারা কি করে নির্লজ্জের মতো গেল, আমি এটাই বুঝতে পারছি না। তোমার সঙ্গে অত্যন্ত অম্লমধুর সম্পর্ক, তাই প্রশ্নটা আমি করছি। কুণাল ঘোষ মোহনবাগানের সহসভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন, তুমি মোহনবাগানের সহসভাপতিটা হয়েছিলেন কেন কে জানে? উনি কি নিজের ওনার কি খেলায় কোনো কন্ট্রিবিউশন আছে বলে বিরাট সহসভাপতি হয়েছিলেন? এরকম ঘটনা ঘটেছিল যে মোহনবাগান ক্লাবের মাঠে বসে একবার তৃণমূলের প্রেস কনফারেন্স করেছিলেন, তাই নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম সার্কেলে, তারপরে সেটা বন্ধ ছিল, প্রেস কনফারেন্স করেছিলেন। তোমরা কেউ বিশ্বাস করো যে রাজ্যে যদি তৃণমূলের সরকার না থাকতো তাহলে কুণাল ঘোষ মোহনবাগানের সহসভাপতি হতো? বাবুল ব্যানার্জি মোহনবাগানের ওই কি সেক্রেটারি, ফুটবল সেক্রেটারি না হকি সেক্রেটারি না কি এটা হয়েছে, এসব হতো। মমতা ব্যানার্জির গোটা গোষ্ঠীশুদ্ধ সবাই, অজিত ব্যানার্জি এই স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাথায় বসে আছে, বাবুল ব্যানার্জি ওই স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাথায়, ও নিজের একবারে মায়ের পেটের ভাইরা। আমরা অমিত শাহ ছেলে জয়শাকে নিয়ে বলাই উচিত যে সে জীবনে ক্রিকেট খেলা, মানে সে ক্রিকেট হাত দিয়ে খেলতে হয় না পা দিয়ে খেলতে হয় জানে না, সে বিসিসিআই মাথায় বসেছিল, এখন আইসিসির মাথায় বসে আছে। বলাই উচিত, সমালোচনা করাই উচিত। আর মমতা ব্যানার্জির ভাইগুলোকে বলো তো, এই বাবুল ব্যানার্জি, অজিত ব্যানার্জি, এদের মুখগুলো দেখেছো? এর জীবনে কোনোদিন এগুলো ছোটোবেলা পাড়া স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পায়নি। তারা গোটা পশ্চিমবাংলার বিভিন্ন ক্রীড়া সংস্থার মাথায় এতদিন বসে রাজত্ব করেছে। সুতরাং এই কুণাল ঘোষ একদিন ছিলেন কেন, এটাই একটা প্রশ্ন। চলে তো যেতে হওয়াই উচিত, তাড়িয়ে দেওয়া উচিত তাদেরকে। এই আমি বলছি ইস্ট বেঙ্গল ক্লাব, নৈহাটিতে বাই ইলেকশন হচ্ছে, ইস্ট বেঙ্গলের জার্সি পরিয়ে বাই ইলেকশনের প্রচার করা হয়েছে। বলো তো এই ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য সুভাষ চক্রবর্তী কী না করেছেন? কোনোদিন কেউ ভাবতে পারতো যে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি পরিয়ে সিপিএমের প্রচার করা হবে, সুভাষ চক্রবর্তীর প্রচার করা হবে? আজকে সোমনাথ চ্যাটার্জি থেকে শুরু করে কমল বসুর মতো মানুষেরা মোহনবাগানের অন্তঃপ্রাণ ছিলেন। সেই সোমনাথ চ্যাটার্জি, কমল বসুরা কোনোদিন মানে কেউ কল্পনা করতে পারতো যে মোহনবাগান ক্লাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে? টুটুবাবু আজকে মারা গেছেন কদিন আগে। টুটুবাবু 2005 সাল থেকে, আমার যদি খুব ভুল না হয়, টুটুবাবু 2005 সাল থেকে মোহনবাগানের তৃণমূল কংগ্রেসের উনি এমপি হয়েছিলেন, পরবর্তীকালে টুম্বাইদা হলো। কিন্তু টুটুবাবু বামফ্রন্ট সরকারের আমলে 2005 মানে ভরা বামফ্রন্ট সরকারের বাজার তখন চলছে। হ্যাঁ, সেই অবস্থার মধ্যে টুটুবাবু তৃণমূলের এমপি হওয়ার পরেও একটা বারের জন্য মোহনবাগানে ওনার চেয়ারটাকে নিয়ে কেউ টানাটানি করেছে? সিপিএমের কোনো লোক করতে গেছে? প্রতিদিন কাগজে আজকে বুকে হাত রেখে কেউ বলতে পারবে টুটুবাবু এই যে কুণাল ঘোষ লাথি খেয়ে বেরোনোর পরে প্রতিদিন থেকে ব্যাখ্যা দিল, ভিডিও করলো কি না, নতুন মালিকপক্ষ ভয় পাচ্ছে যে আমি যদি মালিকপক্ষ ভয় পাচ্ছে, নতুন সরকার এসে গেছে, আমি যদি এখন থাকি তাহলে বিজ্ঞাপন আটকে যাবে কি না আটকে যাবে। এই কালচার তো পশ্চিমবাংলায় তৃণমূল তৈরি করেছে। কোনো খবরের কাগজের পলিসি অনুযায়ী তার মালিক কার ঘনিষ্ঠ সেই অনুযায়ী সেই কাগজ বিজ্ঞাপন পাবে অথবা পাবে না। আজকে সুমন চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সাংবাদিক বারবার করে বলেছেন, আমরা তো গণশক্তি নিয়ে ফেস করেছি। কোনো সিটিং এমএলএ কি থাকতে পারেন নাকি দায়িত্বে? সেই টেকনিক্যালি তো থাকতে পারেন না। আমার ধারণা সরকারি জায়গায় থাকা যায় না, অফিস অফ প্রফিট গভর্নমেন্টের ইয়েতে হয়, কিন্তু ইয়েতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। টুটুবাবু তো সিটিং এমপি ছিলেন, উনি তো বাংলায় তো কত কিংবা দেশের তো কত মিডিয়া হাউস আছে। জি গ্রুপের তো মালিক ছিলেন সুভাষচন্দ্র, তিনি তো বিজেপির এমপি ছিলেন। তারপরে আমি বলছি আদানির চ্যানেল, মানে কী বলে আমাদের ওই রিপাবলিকেরও তো বোধহয় একজন মালিক কি, সেও বোধহয় তাদের এমপি আছে। সুতরাং সরকারি জায়গায় থাকা যায় না, প্রাইভেট তো বিয়ে হতে পারে, সেটা অফিস অফ প্রফিটের মধ্যে পড়ে না খুব সম্ভবত। তুমি এবার আমি বলছি কি, খবরের কাগজে বিজ্ঞাপন, টুটুবাবু যে 2005 সাল থেকে উনি তৃণমূলের এমপি, তারপরে মোহনবাগান থেকে ওনাকে সরানোর চেষ্টা করেছে বামফ্রন্ট, নাকি প্রতিদিনের বিজ্ঞাপন বন্ধ করেছে বামফ্রন্ট? কেউ বুকে হাত রেখে বলুক তো। টুটুবাবুর মতো মানুষ, ওনার চলে যাওয়াটা খালি মোহনবাগান নয়, ময়দানের জন্য কত বড় ক্ষতি তা আমরা জানি। অবশ্যই অবশ্যই। টুটুবাবুকে কেন কোনো দিন ওনার মতো একজন মানুষকে কখনো কারোর কোনো পাগলের মাথায় চিন্তা আসেনি? বুদ্ধদেব ভট্টাচার্য মাথায় ছেড়ে দিন, বিমান বসুর মাথায় ছেড়ে দিন, আমাদের পার্টির কোনো পাগলের মাথাতেই চিন্তা আসেনি যে টুটু বসু তৃণমূলের এমপি বলে ওনাকে মোহনবাগান ক্লাব থেকে তাড়াতে হবে। তার কারণটা হচ্ছে আমরা জানতাম টুটুবাবু যখন মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্টের চেয়ারে বসছেন তখন উনি মোহনবাগান ছাড়া পৃথিবীর কিচ্ছু বোঝেন না। সেই মিউচুয়াল সম্মানের জায়গাটা ছিল। আজকে কেন এরকম হলো যে সেই মোহনবাগান ক্লাবের আজকে কুণাল ঘোষ, বাবুল ব্যানার্জিরা মালিক হয়ে যাবে? কেন এরকম হবে যে ইস্ট বেঙ্গল ক্লাবে আজকে ওই পার্থভৌমিকের কথা ইস্ট বেঙ্গলের জার্সি পরে তৃণমূলের নৈহাটিতে ভোটের প্রচার করা হবে? কেন ময়দানগুলোকে এরকমভাবে সুলতান আহমেদের মানে বাড়ির সম্পত্তি হয়ে যাবে মোহামেডান ক্লাব?
হ্যাঁ, সেটা একসময় ছিল, অবশ্যই ছিল। তাহলে কেন এই জিনিস আজকে হলো? এই ইকবাল আহমেদ, ওর ভাই যেখানে সুলতান আহমেদ বেঁচেছিলেন, কেন এই ক্লাবগুলো এরকমভাবে রাজনৈতিক পার্টি অফিস, রাজনৈতিক দখলদারিতে পরে ওদের পার্টি অফিস হয়ে গেল? আর তাতে আমি বলছি, ময়দান থেকে, আমাদের বাংলার ময়দান থেকে বলো তো, গত 15 বছরে এত ক্লাবকে টাকা দিয়ে, এত কিছু দিয়ে কজন অ্যাথলিট তৈরি হয়েছে? আমাদের আজকে যেই যে আমাদের ঋষা ঘোষ শিলিগুড়ির ইন্ডিয়া টিমের হয়ে খেলে, সেই যে মানে আমাদের যে ওয়ার্ল্ড কাপ যেটা টিমের একজন, তার ওই জায়গায় যাওয়ার পেছনে পশ্চিমবাংলায় গত 15 বছরে পশ্চিমবঙ্গ সরকারের কোন সহযোগিতাটা আছে? আমাদের একটা বাচ্চা মেয়ে সায়নী ইংলিশ চ্যানেল পার করেছে, বাচ্চা মেয়ে একটা, এত বড় নিচেরা, চিন্তা করতে পারো, ওইটুকু একটা মেয়ে ইংলিশ চ্যানেল পার করলো, তাকে নিয়ে কোথায় গর্ব করবে একটা রাজ্য, তার সরকার? বর্ধমানে ওর প্র্যাকটিস বন্ধ করে দিল। কেই ও বামপন্থী, ওর বাবা সিপিএম বলে, উল্টে রাজ্য ছেড়ে প্রচুর অ্যাথলিট চলে যেতে হয়েছে বাইরে। আমি বলছি সৌরভ গাঙ্গুলি আমাদের, আর তুমি ঋদ্ধির কথা বলো তো, আজকে সৌরভ গাঙ্গুলিকে মাথায় তুলে নাচা হয়, আমি তার মধ্যে কোনো অন্যায় নেই। সৌরভ গাঙ্গুলির আমাদের গর্ব, আমাদের সৌরভ গাঙ্গুলি যা বাংলার জন্য বা বাংলার ক্রিকেটকে, বাংলার স্পোর্টসকে উনি যে জায়গায় রিপ্রেজেন্ট করেছেন, আমাদের আবার কবে একটা সৌরভ গাঙ্গুলি পাবো আমরা কেউ জানি না। কিন্তু ঋদ্ধি আমাদের ঘরের ছেলে না? কেন আজকে এই সরকারের আমলে এবং এই সৌরভ গাঙ্গুলিরা সিএবির মাথায় থাকতে ঋদ্ধিকে আজকে বাংলা ছেড়ে চলে যেতে হয়েছিল ত্রিপুরায়? ঋদ্ধি কি আমাদের কাছে একটা জেনারেশন, যদি আমাদের জেনারেশন একসময় যদি সৌরভ গাঙ্গুলিকে আইকনাইজ করে থাকে, তাহলে 2007, 8, 9, 10 সালে যে বাচ্চাগুলো পিঠে একটা স্পোর্টস ব্যাগ নিয়ে ক্রিকেটের কোচিং সেন্টারে ঢুকেছে, তাদের কাছে কি ঋদ্ধিমান সাহা কম আইকন ছিল? ঋদ্ধি হতে চেয়েছে তারা ঋদ্ধি হতে চেয়েছে তো। পৃথিবীর শ্রেষ্ঠ উইকেট কিপার ছিল একটা সময়, কে না তার প্রশংসা করেছে? যে এই মুহূর্তে পৃথিবীতে ঋদ্ধিমান সাহার মতো উইকেট কিপার নেই। এবং সত্যি ভারতে আজ পর্যন্ত উইকেট কিপার আমি যদি খালি ধরি, ধোনি একটা অন্য ব্যাপার, ধোনির ক্যাপ্টেন্সি, ধোনির ব্যাটিং সব কিছু, কিন্তু খালি যদি উইকেট কিপার হিসেবে ধরা হয়, তাহলে ঋদ্ধিমান সাহার মতো উইকেট কিপার কে জন্মেছে বলো তো আজ অব্দি ভারতে? সেই ঋদ্ধিকে কেন আজকে আমাদের এই ছেলেটাকে কেন আজকে বাংলা ছেড়ে চলে যেতে হয়েছিল? সুতরাং এই যে এরা কী করলো, আলটিমেটলি সব কিছুকে দখল করে তার বিনিময়ে পারলো এই বাংলা থেকে আর একটা 1, 2, 5 বিশ্বমানের অ্যাথলিট, বিশ্বমানের স্পোর্টসম্যান তৈরি করতে। মাঝখান থেকে সৌরভ গাঙ্গুলিকে ক্রিকেটার থেকে শালবনির ইস্পাত শিল্পের মালিক বানিয়ে দিল। একটা বিষয় এই মধ্যে তৈরি হয়েছে, যেটা তুমি নিজে জানো, ব্যাপারটা নিয়ে চর্চা চলছে, সেটা হচ্ছে যে রেড রোডের বদলে ব্রিগেডে নামাজ পড়া হবে। তুমি এই ব্যাপারটা কীভাবে দেখো? আমি একটা কথা বলি, রেড রোডে নামাজটা শুরু হয়েছিল, তোমরা অনেকে হয়তো জানবে, অনেকে জানবে না, একটা সময় শহীদ মিনারের মাঠে নামাজ পড়া হতো। ওই 80 দশকের গোড়ার দিকে মাঝামাঝি সময় পরপর কয়েক বছর এরকম হয়েছিল যে ঈদ বর্ষাকালে পড়ছে, হ্যাঁ, তো সেই সময় তখন মাঠে জল কাদা হয়ে আছে, সব কিছু হয়ে আছে। সেই সময় ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জ্যোতিবাবুর কাছে আবেদন করা হয় যে আমাদের এরকম জল কাদা, এই অবস্থা, ঈদের দিন নামাজ পড়তে অসুবিধা, ওখানে পড়া যাবে না এই এর মধ্যে, তো আপনি যদি একটা বিকল্প ব্যবস্থা করে দেন। তখন জ্যোতিবাবু রেড রোডের নামাজের জন্য অ্যালাউ করেন, এবং সেটা এত বছর চলে আসছিল। কিন্তু তার জন্য কোনো দিন জ্যোতি বসুকে এই জিনিস কেউ করতে দেখেনি যে উনি ঈদের মঞ্চে চলে গিয়ে ঈদের মঞ্চটাকে নিজের পার্টির প্রচার করার মঞ্চ বানাবেন। মঞ্চে উঠে কতগুলো ওই ওনার অনুগত কতগুলো ইমামকে, মৌলানাকে, মৌলবীকে পেছনে দাঁড় করিয়ে রেখে মাইকে ভাষণ দেবেন যে সিপিএম ভালো, আমি ভালো, বিরোধীরা খারাপ। কল্পনা করতে পারতো না কেউ। যেখানে মানুষের ধর্মাচরণ করতে অসুবিধা হয়েছে, মানুষ সরকারের কাছে এসছে, আমাদের দেশের সংবিধান অনুযায়ী মানুষের যেরকম ভাত কাপড়ের অধিকার গ্যারান্টি করতে হবে সরকারকে, মানুষের যেমন জীবন জীবিকার অধিকার, বাসস্থানের অধিকার গ্যারান্টি করতে হবে সরকারকে, তেমন প্রত্যেকজন মানুষের নিজের ইচ্ছে মতো নিজের ধর্মাচরণের অধিকারকেও গ্যারান্টি করতে হবে সরকারকে। সেই কারণে যেরকম পশ্চিমবাংলায় দুর্গাপুজো হয়েছে বাংলা সরকারের সময়, সেরকম ঈদের নামাজও হয়েছে, কিন্তু না পুজো কমিটি না ঈদের নামাজ কমিটি কোনো কিছুকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য নিজের পার্টির প্রচারের কমিটি বানায়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে ওই মঞ্চটাকে রাজনীতির মঞ্চ বানিয়ে এমন করলেন যে আজকে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকলো না, কিন্তু ঈদের মঞ্চটা এখন এক ধরনের লোকের কাছে টার্গেট হয়ে গেল। কিন্তু বলছি, এবছর যদি সরকার রেড রোডে বারণ করেছে, তার বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ব্যবস্থা করেছে, এইটাকে নিয়ে আমার অন্ততপক্ষে এখনও অবধি আমি শুনিনি যে পশ্চিমবাংলার যে ইমাম অ্যাসোসিয়েশন বা যারা রেড রোডের ওই নামাজ করেন, তারা এখনও অবধি বিরাট কোনো আপত্তি করেছেন বলে। সুতরাং আমার দিক থেকে এটাকে আপত্তির কোনো কারণ দেখছি না। তবে নিশ্চয়ই আমাদের এই আশা থাকবে যে কালকে ধরুন এবছর ঈদ জুন মাসের বা মে মাসের এন্ডে পড়ছে, সামনের বার হয়তো জুনে, তারপর জুলাইতে, এরকমভাবে সময় তো বিষয় তো, যে কারণে যদি কখনো এরকম আবার পরিবেশ হয় যেখানে একটা মাঠ হয়তো অনুকূল নয়, তখন যেন যাতে এক রাজ্যের কিছু মানুষের ধর্মাচরণের অধিকারটা সুরক্ষিত থাকে, তার দায়িত্ব এই সরকার নেবে। এবং দেখুন, আমি বলছি কতগুলো বিষয়, কতগুলো অহেতুক বিতর্কের মধ্যে যেন আমরা চলে না যাই। এই যে বিতর্কগুলো হচ্ছে না, একটা সময় মমতা ব্যানার্জি এগুলো করেছিলেন,
এসে সরকার এসে খেয়ে দিয়ে কাজ নেই, হঠাৎ করে ইমাম ভাতা দেওয়া শুরু করলেন। তখন বুদ্ধদেব ভট্টাচার্য এই কথা তোমাদের মনে আছে, সুমনদেরকে দেওয়া সাক্ষাৎকার এখন নতুন করে আবার ভাইরাল হচ্ছে যে আপনি ইমাম ভাতা চালু করলেন। এবার কিছু লোক বলা শুরু করলো ইমাম ভাতা হলে তাহলে পুরোহিত ভাতা কেন নয়। এই করে বাংলায় আবার মন্দির মসজিদ ইস্যু হয়ে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না। ঠিক যে হচ্ছে না সেটা এত বছর পরে মমতা ব্যানার্জি টের পেলেন। আজকে আবার এই যে কথাগুলো যে রাস্তা আটকে, ঠিক আছে রেড রোডের নামাজ হবে না, ও তো একদিন তো ঈদের দিন নামাজ হতো রাস্তা আটকে, তাহলে দুর্গাপুজোর সময় এত মাস 1-1.5 মাস ধরে প্যান্ডেল তৈরি করা, প্যান্ডেল খোলার জন্য রাস্তা আটকে থাকে, তাহলে সেটা কেন হবে? আমি বলছি এই কথাগুলো না খুব অহেতুক বিতর্ক। কেমন আমরা কিন্তু রাস্তায় প্যান্ডেল করে দুর্গাপুজোটা এনজয় করি আমরা সবাই। আমি তো কল্পনা করতে পারি না এমন একটা পশ্চিমবাংলার কথা যে পশ্চিমবাংলায় ফুটপাতে কি রাস্তার ধারে কিছু জায়গায় দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে না। রাস্তা দিয়ে যেতে গিয়ে আমার লাইটিং দেখছি না, আমি দুর্গাপূজার প্যান্ডেল দেখছি না। গাড়িতে করে যেতে যেতে লোকে মুখ বাড়িয়ে দেখে নেয় ভাই ঠাকুরটা কি সুন্দর হয়েছে। এইটা বাদ দিয়ে তো আমরা কল্পনা করতে পারি না দুর্গাপুজো কেমন। সুতরাং এই যে কথাগুলো চলে আসছে না, এই আবার দেখো মেজরিটির জোরে অনেক কিছু হুমকি দিয়ে দেওয়া যায়। এই যে শ্রমিক ভট্টাচার্যের আমি একটা রিয়াকশন শুনলাম যখন ওনাকে প্রশ্নটা করা হয়েছে, উনি নাকি ভালো বক্তা, উনি নাকি অনেক লিবারাল, উনি নাকি খুব ভালো কাব্য করতে পারেন। নিশ্চয়ই পারেন, নিঃসন্দেহে ভালো বক্তা, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের উত্তরটা তো আমার কিছুটা শুভেন্দু অধিকারী সুলভ উত্তর লাগলো। তাই নাকি লোকে সব বলছে চেষ্টা করে দেখুক দুর্গাপুজো বন্ধ করার, ফলটা বোধহয় ভালো হবে না, তখন কিন্তু সরকারও সামলাতে পারবে না। এটা বলার মানেটা কি? এটা তো রংবাজি এক প্রকার, যে ভাই তোমরা মাইনরিটি আমরা মেজরিটি, এইসব কথা বলতেছো না। ঈদের নামাজ ফামাজ হবে না, কিন্তু পুজোর মতো করে হবে, বেশি বকতে আসলে ঠেঙিয়ে হাড় করে ভেঙে দেবো। মুদ্রা কথা এটা তো বললেন, একটু কাব্য করে বললেন, একটু উজ্জ্ব রেখে বললেন। তাই বলছি এগুলো তো অসুস্থ কথা না, দরকার নেই তো এই অহেতুক এই প্রতিযোগিতার। আর বাংলায় কী বলো তো, দেখো বাংলায় দুর্গাপুজো বলো, ঈদ বলো, এই যাবতীয় এই যে উৎসব অনুষ্ঠান আছে না, এখানে হিন্দু মুসলমান উভয় কমিউনিটি না একটা সামাজিক অর্থনৈতিকভাবে একসঙ্গে জড়িয়ে আছে। আমি বলছি পশ্চিমবাংলার দুর্গাপুজো যদি না হতো তাহলে পশ্চিমবাংলার বহু মুসলমান না খেয়ে মরতো, যারা জরির কাজ করে, যারা ওই ঠাকুরের হাতের ওই গয়নার আর্টিজান, যারা ওই কাজগুলো করে, হ্যাঁ, যারা চাঁদমালা বানায়, যারা ওই পদ্ম চাষ করে, যে পদ্মে সন্ধি পুজো হয়, তারা সবাই কিন্তু মুসলমান কৃষক, মুসলমান শ্রমিক। জরি শ্রমিক কজন হিন্দু আছে? মূলত জরি শ্রমিক তো মুসলমান। হ্যাঁ, আবার আমি বলছি যে ধরো মনে করো ঈদ যদি না হয় তাহলে কত হিন্দু দোকানদার জিনিসপত্র বিক্রি করেন, এই করেন, তাদের বিক্রি ব্যবসা সব কিছু মার খাবে, তাই না? সুতরাং বাংলায় এই কুরবানি, গরু কুরবানি বন্ধ করতে গেল, এই প্রসঙ্গে আসতাম আমি। হ্যাঁ, তুমি দেখলে তো হিন্দু গোয়ালা যারা কাঁদছেন, বলছেন যে আমি সুইসাইড করবো সরকারকে দায়ী করে। হিন্দুরা কাঁদছে, মুসলমানরা তো বলে দিল যে কেন দরকার নেই গরু কুরবানি করা, করবো না গরু কুরবানি। কয়েকজন তো দেখলাম এসে বলছে গরুকে জাতীয় প্রাণী করে দাও। কিন্তু হিন্দু যারা গো পালন করে, পশুপালন করে, তারা কাঁদছে যে মরে যাবো, আমার চিকিৎসা, ছেলে মেয়ের বিয়ে আটকে আছে, এই টাকাটা না পেলে চিকিৎসা হবে না, আমি কী করে, আমার লায়াবিলিটি এটা হয়ে যাবে, আমি কী করতে পারবো। সুতরাং আমি বলছি না, এই মানে ধর্মের নামে প্রোপাগান্ডা করা একটা জিনিস, ধর্মের নামে রাজনীতি করা একটা জিনিস, কিন্তু সমাজের যে গ্রাসরুট স্তর আছে সেখানে হিন্দু মুসলমান কিন্তু একে অপরের পরিপূরক, হিন্দু মুসলমান একে অপরের সহায়ক। আজকের দিনে কি এই যে অর্থনৈতিক সম্পর্কটাকে যদি আজকে মানে এদের এই সাম্প্রদায়িক রাজনীতির ফলে না, এই অর্থনৈতিক যে একটা ব্যবস্থা, এইটাও কিন্তু ধাক্কা খাচ্ছে। এগুলো অহেতুক বিতর্ক। আমার মনে হচ্ছে একটা নতুন সরকার এসছে, তাদের এই অহেতুক এই বিতর্কগুলোতে মানে আমি জানি না এগুলো জড়িয়ে ওরা কী সুখ পাচ্ছে। আমরা গত 12-13 বছর ধরে দেখে আসছি কার্যত বাংলায় দুর্গাপুজো একটা ফেস্টিভ্যালের জায়গায় চলে গেছে। মহালয়া থেকে শুরু হয়ে 12-13 বছর দেখে এসছে, মানে আগে কি দেখতে না, আগে একটা নির্দিষ্ট সময় আমরা যেমন কার্যত ধরো পঞ্চমীর দিন স্কুল ছুটি পড়তো, হ্যাঁ, একটা অন্য স্টাইলে ছিল আর কি। মানে এখন তো সুরুচির পুজোটা আগে উদ্বোধন হয়, হ্যাঁ, এখন মহালয়া থেকে পুজোটা সুজিত বসের গ্রেপ্তারিটাও আগে হলো। হ্যাঁ, তো সুরুচি দিয়ে শুরু হয় যেরকম, আমরা আশা করছি যে এবার চেতলার কি হবে, এই যে এত পুজো। শোনো, যে পুজো তৃণমূলের চোর জেলে গেলে পুজো বন্ধ হয়েছে, সে পুজো বন্ধই হয়ে যাওয়া উচিত। এগুলো দুর্গাপুজো না, এগুলো তৃণমূলের পুজো। দুর্গাপুজোর হোর্ডিংগুলো দেখেছিল সব জায়গায় দুর্গা ঠাকুরের ছবি থাকার কথা, এত বড় একটা মমতা ব্যানার্জির ছবি, ওই সাইডে একটা দুর্গা ঠাকুর আছে কি নেই। যেখানে গণেশের ছবি থাকার কথা সেখানে পাড়া তৃণমূল কাউন্সিলর পয়সা খেয়ে তারও গণেশের মতো চেয়ার হয়েছে, তার একখানা ছবি। এইগুলো কি দুর্গাপুজো নাকি? মমতা ব্যানার্জি গিয়ে ভুলভাল চণ্ডীমন্ত্র পড়ে পুজো উদ্বোধন করছে, আবার সে চণ্ডীমন্ত্র ভুলে গেলে পেছনে আবার শ্রীকুমার চ্যাটার্জি তাকে শ্রীকুমার দামায় ভুলিয়ে দিল। মানে উৎসবকে যেভাবে তৃণমূল দখল করেছিল, পলিটিসাইজ করেছিল, তৃণমূলের সব কটাই চোর নেতাকে, কাউন্সিলরকে জেলে ঢোকাও, ঢুকিয়ে এই পুজোগুলোকে আগে তৃণমূলের হাত থেকে মুক্ত করো, করে মানুষের হাতে ফেরত দাও। সোজা বাংলা কথা। তোমার কি কোথাও মনে হয় যে মানে মমতা ব্যানার্জির যেরকম ক্যারেক্টার আর কি, একটা ফাইটিং স্পিরিট ওনার মধ্যে দেখা গেছে, উঠেও আসাটাও সেভাবে আর কি,
এই মমতা ব্যানার্জি কি আবার নতুন করে ফিরবেন নাকি মমতা ব্যানার্জি? আচ্ছা, এই যে তোমরা যে বলো মমতা ব্যানার্জির মধ্যে বিরাট ফাইটিং স্পিরিট দেখা গেছে, আমার একটা কথা বোঝাও তো, বামফ্রন্ট উনি এত ভালো ফাইটার হলে বামফ্রন্ট 34 বছর সরকারে থাকলো কি করে? তা কিন্তু আবার এটাও তো ঘটনা যে ওনার জন্যই তো বামফ্রন্ট শেষ দিকটাতে। হ্যাঁ, তো 34 বছর পরে তো ওনার তো 15 বছর টিকলেন না নিজে। আমরা তো 34 বছর টিকেছি। তুমি রোমান এম্পায়ারকে নিয়ে একজন লিখেছিলেন যে রোমান এম্পায়ারের কথা যখন আজ থেকে এত বছর পরে লোকে পড়বে, কেউ প্রশ্ন করবে না এতদিন ওটা পড়ে গেল কেন, বিস্মিত হবে যে এম্পায়ার এত বছর টিকে থাকলো কীভাবে। বামফ্রন্ট সরকার যে 34 বছর থেকেছে, এটা তো ভারতে কেউ কোনো সরকার থাকেনি। উনি এত ভালো বিরোধী হলে তো আমাদের আরও অনেক আগে হারিয়ে দিতে পারতেন, পারলেন না কেন? একটা সময় তো সব সরকারকেই চলে যেতে হবে। সারা জীবন কি মোদি থাকবে নাকি প্রধানমন্ত্রী? সারা জীবন কি বিজেপি সরকার থাকবে নাকি? সারা জীবন কি রাজ্যে বিজেপি সরকার থাকবে নাকি? সব সরকারই একদিন পাল্টায়। দ্বিতীয়, আমাকে একটা কথা বলো তো, অভিষেক, মমতা ব্যানার্জির বিরোধী নেত্রী হিসেবে কোনোদিন জেলে গেছেন? পুলিশের লকআপে কোনোদিন গেছেন? মনে করতে পারছি না আমি। উনিও মনে করতে পারছেন না, কোনোদিন যাননি। এই যে তোমরা বলো যে উনি একটা বিরাট বিরোধী নেত্রী ছিলেন, সারা জীবন তো বিরোধী নেত্রী থেকেছেন। এটা প্লিজ এটা মনে রেখো যে রাষ্ট্র ব্যবস্থার একজন অংশীদার হিসেবে চিরকাল উনি সেন্ট্রাল মিনিস্টার, কখনো রাজীব গান্ধীর ক্যাবিনেটে, কখনো নরসিমহা রাওয়ের ক্যাবিনেটে, কখনো অটল বিহারী বাজপেয়ী ক্যাবিনেটে, পরে আবার মনমোহন সিংয়ের ক্যাবিনেটে। উনি হচ্ছেন ভারতের রাজনীতির বরের ঘরের মাসি, কোনের ঘরের পিছিয়ে। মানে তোমার কি কথা মনে হয় যে বিরোধী নেত্রী, অগ্নিকন্যা, এই ব্যাপারগুলো খানিকটা ইম্পোজ করে না তো কি? ওনাকে আমি একদম নেগেট করে দিচ্ছি না। ডেফিনেটলি উনি লড়াই করেছেন, স্ট্রাগল করেছেন, সে তো কংগ্রেসে তো আরও নেতা ছিল, উনি উঠে এলেন কেন? আমি অস্বীকার করছি না। এবং দেখো, এটা আমি সবসময় বলি, আমি এখনও বলছি, আমি তৃণমূলের এই মুখপত্রগুলোর মতো নয় যারা ভোটের দিন দুপুরবেলা পর্যন্ত তৃণমূলের হয়ে লোককে থ্রেট দিয়েছে, বিকেলের পর থেকে বিজেপি প্রশস্তি করা শুরু করেছে। মমতা ব্যানার্জিকে নিয়ে আমার যা অবজেক্টিভ অ্যানালিসিস তা যা ছিল তাই আছে। উনি একটা অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে আমাদের দেশে, আমাদের সমাজটাই পুরুষতান্ত্রিক, রাজনীতিও পুরুষতান্ত্রিক, সেখানে একজন মহিলা যার মাথার ওপর কোনো ওই অর্থে কোনো শক্তিশালী পিতৃ পরিচয় ছিল না, যে ওই নেতার মেয়ে, ওই নেতার ভাইজি, তা না, থেকে উঠে যে জায়গা নিজে তৈরি করেছেন 100 বার সেটা প্রণিধানযোগ্য, এবং সেটা মিথ্যে হয়ে যাবে না। আজকে তিনি এটা মুখ্যমন্ত্রী নয় বলে এই ইতিহাসটা মিথ্যে হয়ে গেল এমন নয়, কিন্তু বিয়ন্ড দ্য পয়েন্ট ওনাকে যে আমি বলছি 15 বছর তো বামফ্রন্ট এই সরকার, আমাদের বামপন্থীদেরকে শুনতে হলো মমতা ব্যানার্জি গভর্নমেন্টের আমলে সিপিএম পারছে না লড়াই করতে। এই সময় মমতা ব্যানার্জি বিরোধী হলে দেখিয়ে দিত কীভাবে লড়াই করতে হয়। তো এখন দেখান না, পারছেন না কেন? পাচ্ছেন না, তার কারণটা হচ্ছে উনি এখন আর রাষ্ট্রের ক্ষমতা ওনার হাতে নেই। উনি এখন সেন্ট্রাল মিনিস্টারও নন, রাজ্যের তো ননই। একটা সময় যখন, প্লিজ এটা মনে রেখো, যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তখন যে মমতা ব্যানার্জিকে দেখেছো তিনি কিন্তু খালি বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি নয়, তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী মমতা ব্যানার্জি। প্লিজ এটাকে মাথায় রেখো। কেমন সেই ইমিউনিটিটাকে নিয়ে কিন্তু উনি রাজনীতি করেছেন। আমরা যে 15 বছর যে লড়াইটা করেছি, আমাদের কিন্তু কেন্দ্রের সরকারের হাত মাথার উপর ছিল না। তার মানে ক্লোজ কম্পেয়ার শুভেন্দু অধিকারীর সঙ্গে হতে পারে গত 5 বছর। শুভেন্দু অধিকারীও গত 5 বছর কেন্দ্রের সরকারের হাত ওনার মাথার উপর ছিল। হ্যাঁ, সেই অ্যাঙ্গেল থেকে কম্পেয়ারটা হতে পারে আর কি, ওনার সাথে হতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা গত 15 বছর তো কেন্দ্রের সরকারের হাত মাথার উপর নিয়ে রাজনীতি করার সুযোগ পাইনি। না, একেবারেই তাই। হ্যাঁ, আমার কিছু হবে না, ইডি সিবিআই দরকার হলে আমার কথায় সরকারে যেছে তার দুটো লোককে তুলে নেবে। আমি এখান থেকে, আমাকে অ্যারেস্ট করবে, আমি ওখান থেকে বেল নিয়ে চলে আসবো। কেন্দ্রের সরকারে থাকলে তার যে টাকা থেকে শুরু করে তার যে যোগান থাকে, যা থাকে, আমার হয়ে, আমি ভোটের প্রার্থী হয়েছি, দেশের প্রধানমন্ত্রী আমার হয়ে 3টে মিটিং করছে। এইগুলো তো আছে, এগুলো তো ম্যাটার করে। তো এগুলো কেমন? আমি শুভেন্দু অধিকারীর লড়াইটাকে ছোটো করছি না, মমতা ব্যানার্জির লড়াইটাকে ছোটো করছি না, কিন্তু আমি কতটা আমি একটা বাস্তব একটা পরিস্থিতি বলছি। এটা তো মিথ্যে নয়, এটা তো ভুল নয়, আমি তোমাকে এই একটা বাস্তবতা বলছি। তো এইগুলো তো মমতা ব্যানার্জি পেয়েছিলেন। উনি যদি এত ভালো বিরোধী নেত্রী হবেন, তাহলে আজকে করতে পারছেন না কেন? আজকে উনি আর এমএলএ এমপি নন, আজকে তুমিও যা, আমি যা, উনিও তাই, বাড়ি থেকে বেরোতে পারছেন না, বেরোচ্ছেন না। আজও যদি মমতা ব্যানার্জি রাস্তায় নামেন, ওনার তো কিছু ফলোয়ার তো আছে। তোমরা সাংবাদিকরা তো পৌঁছে যাবে সেটা কভার করতে। আমি কালকে একটা মিটিং করলে যত লোক যাবে, মমতা ব্যানার্জি মিটিং করলে তার থেকে 10 গুণ বেশি মিডিয়া যাবে। তা সত্ত্বেও উনি নামতে পারছেন না কেন? কেন উনি অভ্যস্তই নন মাথার ওপর কারুর একটা ছাতা ছাড়া রাস্তায় নামতে। এত বছর ধরে কিন্তু আমি অনুরোধ করে বলছি তোমাদেরকে, দেখো আমরা তো গত 15 বছরে আমরা তো জেল খেটেছি। আমি জেলে গেছি, আমাদের আভাস রায় চৌধুরী জেলে গেছে, মীনাক্ষী জেলে গেছেন, আমাদের জিয়াদা, আমাদের পার্টির, আমি রাজ্য স্তরের সংগঠক যারা, আমি তাদের কথা বলছি, কতজন জেল খেটেছে। আমাদের মমতা ব্যানার্জিকে কবে জেল খাটতে হয়েছে? আর আমাদের বাকি কর্মী যা খেটেছে, মমতা ব্যানার্জি বামফ্রন্টের সরকারের সময় জেল খাটতে হয়েছে নাকি? সিপিএম নাকি মাথায় লাঠির বাড়ি মেরেছিল, এমন লাঠির বাড়ি মেরেছিল সেই লোকটা লালু আলম ওনার দলেরই নেতা হয়ে গেল। কেমন? সুতরাং আমি বলছি ইতিহাস খুব নির্মোহ ভাই। ইতিহাস যখন বিচার করবে তখন কিন্তু সব কিছু ফ্যাক্টরকে কনসিডার করেই
বিচারটা করবে। তুমি এতগুলো ইস্যু নিয়ে এলে তো আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার নামের মধ্যে তো একটা অন্যরকম ব্যাপার রয়েছে, মানে সবার নামেই থাকে ডাইভার্সিফিকেশন রয়েছে তোমার নামের মধ্যে। তো আমি সেই কারণে তোমার নাম অভিষেক, আমি তাহলে তোমার ভাইপো। তুমি একটা জিনিস হলো, তোমার নামে কতগুলো কেস আছে? 100 হবে? সেঞ্চুরি হবে? 100 হবে না, তবে আছে অনেকগুলো। মানে সেঞ্চুরি, ক্লোজ টু সেঞ্চুরি? ক্লোজ টু সেঞ্চুরি হয়তো হবে না, অতটা না। হাফ সেঞ্চুরি হয়েছে আমাদের 30-32টা হবে। আচ্ছা, মানে তৃণমূল আমলেই বেশি, আমাদের সরকারের সময় কিছু একটা আছে, এই আমলে এখনো শুরু হয়নি। আচ্ছা আচ্ছা, মানে তুমি হাফ সেঞ্চুরি হলে কি? আমার নামে আরও কেস আছে। আমার নামে একটা কেস আছে, মমতা ব্যানার্জির বাড়িতে নাকি ওনাকে মারার জন্য হামলা করেছিলাম 2010 সালের 16ই ডিসেম্বর। আচ্ছা, হ্যাঁ, দেখুন ইন্টারেস্টিং কেস তো। ও বাবা, মমতা ব্যানার্জির বাড়িতে নাকি বন্দুক নিয়ে হামলা করেছিলাম। আচ্ছা, হাতে নাকি বন্দুক ছিল, ওনাকে মারতে নাকি মমতা ব্যানার্জির বাড়ি চড়া হয়েছিলাম 2010-এর 16ই ডিসেম্বর। কেমন? সেই কেসে আমার সাথে আরেকজন লোকের নাম আছে, ঋতব্রত ব্যানার্জি। ঘটনা হচ্ছে, যেদিনের ঘটনা এটা, আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম হাজরা মোড়ে এবং কালীঘাটের মমতা ব্যানার্জির বাড়ি, যেখান থেকে শুরু হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে। আশুতোষ কলেজে সৌভিক হাজরা বলে আমাদের একটা ছেলেকে মেরে চোখ অন্ধ হয়ে গেছিলো, চোখটা আর বাঁচানো গেল না ছেলেটা। এই বৈশানা চ্যাটার্জি এখন বড় বড় কথা বলে, আর সেদিন দাঁড়িয়ে দেখছিলাম ওই ভবানীপুরে গণনা কেন্দ্রের বাইরে বলছে আমাদের দিদিকে মেরেছে, আমাদের এই করেছে। এই বৈশানা চ্যাটার্জি আশুতোষ কলেজের গেটে দাঁড়িয়ে মঞ্চ থেকে প্রভোকেশন দিয়ে, সৌভিক হাজরা আমাদের কলেজের একটা সেকেন্ড ইয়ারের ছেলে, চোখটা অন্ধ হয়ে গেল ছেলেটা, ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে, বেহালায় বাড়ি, ওকে হায়দ্রাবাদে পর্যন্ত নিয়ে যাওয়া গিয়ে চোখটা বাঁচানোর চেষ্টা করলাম, বাঁচাতে পারলাম না। সেই ঘটনার পরে বিক্ষোভ দেখাচ্ছি, তখন মদন মিত্ররা গুন্ডা নিয়ে চড়া হয়েছিল আমাদের উপর। তারপর আমরাও যা করার করেছিলাম, সে মদন মিত্র যে কদিন বেঁচে আছে মনে রাখবে, সেটা অন্য কথা। কিন্তু সেই ঘটনাতেও দেখি আমাদের কয়েকজনের নামে এফআইআর করেছে, তার সাথে ঋতব্রত ব্যানার্জির নাম দিয়ে দিয়েছে। ঋতব্রত ব্যানার্জি তখন এসএফআই জেনারেল সেক্রেটারি। ঘটনাচক্রে সেই দিন ঋতব্রত ব্যানার্জি ছিল জোহানেসবার্গে, ছাত্রজীবন উৎসব চলছে, তখন ছিল জোহানেসবার্গে, আর এখন আছে তৃণমূলে। এই সমস্ত কেস কি না কেস করেছে। রাস্তা জানো, মধ্যমগ্রামে যে মেয়েটাকে ধর্ষণ করেছিল, ধর্ষণ করে খুন করেছিল, মনে আছে? পরে সে থানা থেকে এফআইআর তুলতে রাজি হলো না, পুড়িয়ে মেরে ফেললো। সেই মেয়েটার পরিবারের জন্য রাস্তায় দাঁড়িয়ে গণসংগ্রহ করেছি, তার পরিবারটাকে সাহায্য করার জন্য, তার জন্য মামলা করেছে। হ্যাঁ, তার জন্য ওয়ারেন্ট বার করেছিল। কী রে এরা, মানে আমি বলছি এদের লোকগুলোকে যখন মুখে এখন বলতে শুনছি না, গণতন্ত্র, মিথ্যে মামলা, এই সেই, মানে বিশ্বাস করো, আর মানে কি বলবো, আর মানে মুখে যে কথা আসছে না, সেগুলো ক্যামেরার সামনে বলা যায় না। যখন এই তৃণমূলের এই লোকগুলোর এই ন্যাকামিগুলো শুনছি, এদের যে কী জিনিস ভাই আমরা দেখেছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে, তাই তো আমি জিজ্ঞেস করছি, সদ্য দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করবে, বেচারার নামে রেপের কেস আছে, করেছে, সিআইডি তদন্ত করছে না, ওর নামে রেপের কেস। সেই ওই সব ওই সময় থেকে মমতা ব্যানার্জি তো বাড়িতে সিআইডি পাঠিয়েছিল গ্রেপ্তার করার জন্য, পরে তৃণমূলে ঢুকে গেল বলে আর গ্রেপ্তার হলো না। এখন সরকার পাল্টে গেছে, সিআইডি এখন শুভেন্দু অধিকারীর হাতে, তখন তো ভালো সম্পর্ক রাখতেই হবে, কী করবে বলো? রাজ্যে বিজেপি এসছে ডাবল ইঞ্জিন সরকার, যেটা আমরা বলে আসছি, কেন্দ্র রাজ্যে পর অনেকদিন পরে এই ব্যাপারটা হলো, কংগ্রেস একদম শুরুর দিকে কংগ্রেসের পরে এই ব্যাপারটা ঘটলো। ফলে রাজ্যে যা ঘটবে, কেন্দ্রে যা ঘটবে, রাজ্যে তাই ঘটবে। এবং সিগনিফিকেন্টলি দেখা গেল গত 10 দিনে 4 বার তেলের দাম বেড়েছে, ডিজেল এবং পেট্রোলের দাম। এই ইস্যুটা বিস্ফোরক দিকে যাচ্ছে কেন? মানুষের কি কার্যত পকেটে টান পড়তে চলেছে? দেখো, সে তো দেখো, তেলের দাম বাড়লে তো সব কিছুর দাম বাড়ে, আমরা জানি। জিনিসপত্র, চাল ডাল, বাচ্চাদের বুড়োদের প্যাকেট থেকে শুরু করে সোনা কেনা বন্ধ করে দিন, সোনা কেনা বন্ধ করে দিন, সব কিছু বলে বিদেশ যাবেন না বলে নিজেই বিদেশ চলে গেছেন। হ্যাঁ, কিন্তু আমি বলছি কি, দেখো, তার মানে কি আমাদের দেশে একটা ক্রাইসিস চলছে, তো সরকার তাহলে সেটা আমাদের কাছে স্বীকার করছে না কেন? পরিষ্কার বলুক যে আমাদের দেশে এখন এই পরিস্থিতি, এই ক্রাইসিস চলছে, পরিষ্কার বললেই হয়। হ্যাঁ, দ্বিতীয় কথা, এই কারণে স্বীকার করতে পারছে না, মানে কারণটা এটা নয় তো যে এই সরকার, এই বিজেপির এই প্রোপাগান্ডা মেশিনারি মোদিকে একটা বিড়াল থেকে ফুলিয়ে ফুলিয়ে এমন বাঘ বানিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বগুরু, আমাদের প্রধানমন্ত্রীর কথায় গোটা পৃথিবীর রাষ্ট্রনেতারা চলে। ভোটের আগে প্রচার করলো যে মোদিজি ওয়ার রুকওয়া দি পাপা বলে, একটা সে মেয়ে কাঁদছে না, যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছিল তখন, বলছে মোদিজি ওয়ার রুকওয়া দি পাপা, মোদি নাকি যুদ্ধ থামিয়ে দিয়েছে, সব ইউক্রেন থেকে ছাত্রছাত্রীরা নাকি ভারতে চলে এসছে। তো এখন তাহলে যুদ্ধটা কয়েক ঘন্টার জন্য থামিয়ে হরমুজ থেকে কতগুলো তেলের জাহাজকে নিয়ে আসুন, মিটে গেল। সুতরাং এই যে এখন তাহলে টুইট করতে হয় কেন বিদেশ মন্ত্রককে যে ইরানে যে দেশের ছেলেমেয়েরা আছো, ছাত্রছাত্রীরা আছো, নিজের নিজের দায়িত্বে চলে আসো, এবং স্পেসিফিক্যালি নিজের দায়িত্বে চলে আসো, টুইট করতে হয়েছে তো। তার মানে এই যে মোদিকে নিয়ে এই যে একটা ইয়ে তৈরি করা হয়েছিল যে উনি বিশ্বগুরু, ইনি এমন এক গুরু যার কোনো শিষ্য নেই। ডোনাল্ড ট্রাম্প ফোন করলে অপারেশন সিন্দুর বন্ধ করে দিতে হয়। কোথায় দুটো দেশ যুদ্ধ করছে তার জন্য আমাদের দেশে তেলের দাম বেড়ে যায়।
রাশিয়া থেকে চাইলে কালকে থেকে যদি রাশিয়া থেকে তেল কিনে আমরা কত কম দামে পেট্রোল ডিজেল পেতে পারি, কিন্তু ট্রাম্প বারণ করে দিয়েছে বলে মোদির ক্ষমতা হচ্ছে না রাশিয়া থেকে তেল কেনার। কিন্তু এদেরকে সেটা স্বীকারও করতে পারবে না, দাঁড়িয়ে কী বলবে যে ট্রাম্প আমায় বলেছেন ভয় পেয়ে গেছি তাই আমি রাশিয়া থেকে কিনতে পারবো না তেল, বলতে পারবে না। কোনো কারণ ছাড়া আপনারা এখন বেশি যাতায়াত করবেন না, আপনারা ওয়ার্ক ফ্রম হোম করুন, আপনারা বিদেশ যাবেন না। দেশের লোক খেতে পায় না অর্ধেক লোক বলে বিদেশ যাবেন না, হ্যাঁ সোনা কিনবেন না, এইসব করে যাচ্ছে। কিন্তু কী হচ্ছে, এইগুলো করে হয়তো সরকার কিছু বাস্তবতাকে লুকোনোর চেষ্টা করছে, কিন্তু এগুলো লুকোতে পারবে না, কেননা মানুষ এতে সরাসরি প্রভাবিত হচ্ছে এবং যুব সমাজ এর ফলে সরকার কিন্তু এনরেজড হচ্ছে, রেগে যাচ্ছে, যে কারণে এখন সরকার এতটা ভালনারেবল বোধ করছে নিজেকে। আমি জানি না এতটা ভালনারেবল হওয়ার এখনও কারণ আছে কি না, কিন্তু এতটা ভালনারেবল যে কোনো কারণে হোক ওরা নিজেরা বোধ করছে যে একটা মিম প্যারোডি পেজ হয়েছে ককরোচ জনতা পার্টি, একটা প্যারোডি অ্যাকাউন্ট হয়েছে বলে সেই প্যারোডি অ্যাকাউন্টকে বন্ধ করার জন্য একটা গোটা বিজেপির ইকোসিস্টেম নেমে পড়েছে। যারা কিনা, যাদের কাছে কিনা পৃথিবীর সবচেয়ে বড় আইটি সেল আছে, তারা একটা ইনস্টাগ্রাম পেজে পা থেকে মাথা পর্যন্ত কাঁপছে। হ্যাঁ, সুতরাং দেখো একটা কথা আছে না, মানে কবিতার লাইন ছিল, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? হাত দিয়ে কিন্তু সূর্যের আলো রোখা যাবে না। মানুষের বিক্ষোভ মানে ডিসকন্টেন্ট যদি একটা জায়গায় পৌঁছে যায়, তাহলে ওই 4টে ফেসবুক পেজ বন্ধ করে সেটাকে আটকানো যাবে না। মানুষ কিচ্ছু না করুক, বুথে গিয়ে ভোটটা তো দিয়ে আসবে। তৃণমূলও তো ভেবেছিল, কটা লোক মুখ ফুটে বলার ক্ষমতা পেতে বলো তো। আজকে আমি বলছি, ওই যে আজকে জুন মাসের এই মে মাসের 26 তারিখ, গত মাসের 26 তারিখ কটা লোক মুখ ফুলিয়ে বলতে পারতো বলো তো যে পশ্চিমবাংলায় আমি তৃণমূলের বিরোধী? কিন্তু কয়েকদিনের মধ্যে ভোটের রেজাল্ট বেরোলো, দেখে তৃণমূল এলাকা ছাড়া হয়ে গেল। সুতরাং মানুষ আর কিছু করুক না করুক, বুথে গিয়ে ভোটটা তো দিয়ে আসবে। ভোটের পরই অন্যান্য দল যখন খানিকটা বিরতি নিয়েছে, তোমাদের দেখা গেছে তোমরা রাস্তায় নেমে পড়েছিল 4 দিনের মাথায়। তোমরা দেখো, আমাদের কাছে ভোটের আগে ভোটের পরে না, আমাদের কাছে রাজনীতি, লড়াই, আন্দোলনের কন্টিনিউয়েশন। আমরা তো খালি ভোটমুখী রাজনীতি করি না, সুতরাং আমাদের কি যায় আছে ভোট কবে হলো না হলো। তোমাদের আন্দোলন চলছে, যেটা খুব সিরিয়াস একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তোমাকে আবার সজল ঘোষ একটি চ্যানেলে আমি দেখেছি, সেখানে তোমাকে কটাক্ষ করেছেন, বলেছেন তুমি হকারি, আগামী দিনে হকারি করতে হবে। এই বিষয়টা নিয়ে তোমার প্রতিক্রিয়া? আমার খুব ভালো লেগেছে, সজল ঘোষ আমাকে কমপ্লিমেন্ট দিয়েছেন। ওনার ধারণা যে আমি যদি ভোটে হারি, যদি আমি এমএলএ এমপি না হই, তাহলে দরকার হলে আমি হকারি করব, কিন্তু আমি কখনো সজল ঘোষের মতো 3টে দল ঘুরে বেড়াবো না। আজকে তৃণমূল, কালকে কংগ্রেস, পরের দিন বিজেপি, এসব করবো না। এটা তো আমি আমার একজন বিরোধীর কাছ থেকে কথাটা একটা স্বীকৃতি, সজল ঘোষের মতো একজন মানুষের কাছ থেকে। এবং আমরা তো বামপন্থীরা, আমরা তো হকারিকে একটা পবিত্র পেশা মনে করি, আমরা তো এটাকে একটা সম্মানের উপার্জন মনে করি। আমরা তো নিজেদেরকে পণ্য বানিয়ে হকারি করায় বিশ্বাস করি না, যে আজকে সিপিএমের পার্টি অফিসে গিয়ে বলছে আমাকে নেবে, তারপর তৃণমূলের পার্টি অফিসে গিয়ে বলছে আমাকে নেবে, তারপর বিজেপির পার্টি অফিসে গিয়ে বলছে আমাকে নেবে, কাউন্সিলর করে দেবে, এমএলএ করে দেবে, কংগ্রেসের পার্টি অফিসে গিয়ে বলছে আমাকে নেবে। আমরা তো নিজেকে পণ্য বানিয়ে সজল ঘোষের মতো হকারি করি না। সজল ঘোষ এরকম নিজেকে পণ্য বানিয়ে বিভিন্ন পার্টি অফিসে নিজেকে বিক্রি করেছেন, আমরা তো সেটাই বিশ্বাস করি না। যে হকার একজন মানুষ, তিনি তো শখ করে হকার হননি। তাকে এই ব্যবস্থা তাকে এর চেয়ে বেটার কোনো পেশা দিতে পারেনি। তিনি একটা সম্মানের সঙ্গে নিজের পরিশ্রম করে চুরি করছেন না, ডাকাতি করছেন না, ফেক নিউজ ছড়াচ্ছেন না, তিনি আইটি সেলের নাম লিখিয়ে লক প্রোফাইল থেকে মহিলাদেরকে স্লাটশেম করছে না, সে পরিশ্রমের সঙ্গে নিজের একটা জীবিকা নির্বাহ করছে। আমাকে যদি একজন শ্রমজীবী মানুষের হওয়ার কথা বলে থাকে, আমি তো গর্বিত, আমার তো যোগ্যতা নেই হকার হওয়ার, হকার হতে না যোগ্যতা লাগে। এই পয়লা নেমে আসুক পয়লা মে বলে একটা কবিতা, অনামিকা মিত্র বলে একজন, অনামিকা মিত্র এখানে ছদ্মনাম, তিনি আজই আর নেই। তো সেখানে একটা আমার খুব প্রিয় কবিতা, সেখানে একটা স্ট্যান্সা ছিল, একটা প্যারাগ্রাফ ছিল যে মিলে ছাটাই পঙ্গু শ্রমিক, ছেলেটা তার হকার হয়, স্কুল নেই তার সাথে নেই মাস্টারদের বকার ভয়, রানিং ট্রেনে উঠতে পারে পোক্ত দারুণ দরদামে, এই ছেলেটার দু চোখ জুড়ে নেমে আসুক পয়লা মে। আজ যাকে হকার দেখছি, হয়তো তার বাবা মিলে কাজ করতেন, মিলে কাজ করতে গিয়ে হয়তো পঙ্গু হয়ে গেছেন, হয়তো কারখানার লকডাউন হয়ে গেছে, কাজ হারিয়েছেন। তার জন্য তুমি সিপিএমকে দোষ দিতে পারো কারখানা লকডাউনের জন্য, কংগ্রেসকে দোষ দিতে পারো, বিজেপিকে দোষ দিতে পারো, তৃণমূলকে দোষ দিতে পারো, কিন্তু ওই ছেলেটার তো কোনো দোষ নেই, তার বাবার তো কোনো দোষ নেই, তিনি তো কাজ করতে চেয়েছিলেন। হয়তো সেই বাবার ছেলেকে হকার হতে হয়েছে, হকারি করছে সে। কেমন আমাকে, এটা তো তার, সে কোনো অপরাধ করছে না, সে তো একটা সম্মানের জীবনযাপন করছে। আমি বলছি যে মানুষ একটা সময় গিয়ে, কিন্তু অনেক মানুষ আছেন যারা চেয়েছিলেন যে পড়াশোনা করে আমি একটা চাকরি করব, অনেকে চেয়েছিলেন যে আমি একটা বড় ব্যবসা করবো, অনেকে আজও স্বপ্ন দেখেন যে আমার আজকে একটা লজেন্সের শিশি নিয়ে ট্রেনে বিক্রি করছে, একদিন আমার একটা ছোটো দোকান হবে। অনেকে খেলাধুলায় ভালো ছিলেন, কিন্তু একটা সময় তারপরে আর সেই সুযোগগুলো ছিল না, তাকে খেলাধুলো ছেড়ে, মাঠ ছেড়ে হকারিতে আসতে হয়েছে। এরা তো শ্রমজীবী মানুষ, এরা তো আমাদের গর্ব, এরা তো আমাদের শিক্ষক। তো আমি তো হকারদের পায়ে মাথা নোয়াই একজন কমিউনিস্ট হিসেবে।
আমার মধ্যে সেই ক্ষমতা নেই একজন হকারের যে যোগ্যতা আছে। তিনি যে হাড় ভাঙা পরিশ্রম করে সামান্য কিছু উপার্জন করে বাড়িতে ফিরে নিজের সন্তানকে নিজের থেকে আরেকটু ভালো জীবন দেওয়ার জন্য লড়াই করছেন, আমি তো তার পায়ে মাথার ছোঁয়াই। আমাকে যদি সজল ঘোষ বলে থাকেন যে কালকে আমি তার একজন হকারের মতো মানুষ হয়ে উঠতে পারবো, তাহলে এটা আমার কাছে একটা প্রশংসা, এটা আমার কাছে একটা শ্লাঘা, এটা আমার কাছে, আমি তো কৃতজ্ঞ সজল ঘোষের কাছে আমাকে এটা বলেছেন বলে। প্রতিকুর রহমান ঠিক ভোটের আগে দল ছেড়ে তৃণমূলে গেলেন এবং দেখা গেল তৃণমূল হারলো এবং প্রতিকুরকে সে অর্থে দেখাও যাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রতিকুর নিয়ে আপনার মমতা ব্যানার্জিকে দেখা যাচ্ছে না, অভিষেক ব্যানার্জিকে দেখা যাচ্ছে না, ওকে বেচারা কেনই বা দেখা যাবে? প্রতিকুর যদি ফিরতে চাই না হতে পারে। এটা আমি একা এই সিদ্ধান্তের মালিক নই, আমি বলতে পারবো না। এটা কিন্তু প্রতিকুর একটা তো যন্ত্রণার বিষয় হয়ে রয়েছে তোমাদের কাছে। আমি এখনও বলছি, দেখো আমার কাছে তুমি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, যেদিনও চলে যাচ্ছিলো সেদিন যে কথাটা বলেছিলাম, আজকে হাজারটা ব্যঙ্গ বিদ্রুপ করতে পারি কিন্তু সেটা করবো না। প্রতিকুর আমার নিজের, ওকে আমি নিজের ভাই ভাবতাম। ও আমাদেরকে খুব অবাক করেছে এবং অনেককে খুব আহত করেছে ওর এই সিদ্ধান্তটা নিয়ে। ঋতব্রত ব্যানার্জি যখন সিপিএম থেকে ওকে চলে যাচ্ছিলো বা তাড়ানো হচ্ছিলো হোয়াট এভার, তখন অনেকের আনন্দ হয়েছিল যে আপদ বিদায় হচ্ছে, কারণ ওর সাথে কমিউনিস্ট পার্টির কিচ্ছু মিলতো না। কিন্তু প্রতিকুরেরকে কিন্তু অনেকে খুব ভালোবাসত। তো ও যেটা করলো এবং তারপরে যে পার্টির সাথে যে বেইমানিটা করলো, তখন ওদের পার্টির মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করলো যে সিপিএমের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম রাজ্য কমিটির, কী করে লিক হলো, কী হলো, তো দেখাই যাচ্ছে কে দিল, এবং বোঝাই তো গেল যে কে দিল, ওই তো দিয়েছিল, এটা তো বোঝাই তো যাচ্ছে। হ্যাঁ, যে কেন আগে থেকে তখন কথাবার্তা হয়ে গেছিলো, ডিল হয়ে গেছিলো। সুতরাং যেভাবে বিট্রে করলো সেটা তো মানে পার্টি ওকে যে ভরসাটা করেছিল বা যে ভালোবাসাটাও পেয়েছিল অনেক আমাদের কর্মী সমর্থকের কাছে, সেটাতে ও ইয়ে করেছে। কিন্তু দলে নেওয়া হবে কি না হবে সেই সিদ্ধান্ত তো, এটা কি মনে হয় কোথাও যে প্রতিকুর একটা মানে ওর কেরিয়ারটাই কার্যত মানে খানিকটা ইয়ের মধ্যে পড়ে গেল, ঝুঁকির মধ্যে পড়ে গেল? দেখো, আমরা কমিউনিস্ট পার্টিতে এই শিক্ষা পাইনি যে রাজনীতিকে পার্সোনাল কেরিয়ার বানানোর মাধ্যম হিসেবে দেখব। যদিও দেখে থাকে তাহলে ওর কেরিয়ার ভালো হলেও যা বক্তব্য থাকতো, কেরিয়ার শেষ হলেও আমার তাই বক্তব্য। কারোর রাজনীতিকে ব্যক্তিগত কেরিয়ার বানানোর মঞ্চ হিসেবে দেখাটাকেই আমরা সমর্থন করি না। তারপরে তার সেই স্বপ্ন সত্যি হলো কি মিথ্যে হলো তাদের আমাদের কী যায় আসে। থ্যাংক ইউ। ওয়েলকাম।